আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়েদের বাবার বাড়ি কাছে হওয়ার অনেক সুবিধা রয়েছে। এতে মেয়ের যেমন সুবিধা, মেয়ের বাবার বাড়ির মানুষদেরও কিন্তু সুবিধা। ছোট বড় প্রয়োজন অপ্রয়োজনীয় সমস্ত জিনিসগুলোতে না কাছে থাকা যায়। যেমন আজকে সকালের কথাই যদি বলি, সকালবেলার দিকে আম্মু হঠাৎ করে ফোন দিয়ে বলল, ব্লেন্ডার মেশিনটা কাজ করছে না, জিরা গুঁড়ো করা দরকার, আমি তোমার ভাতিজিকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু গুঁড়া করে ওকে দিয়ে আবার পাঠিয়ে দিও। যেই কাজটা আমার মা একা ছিলেন ভাতিজা ভাতিজিকে নিয়ে, বাসায় তো ভাই ভাবি ছিল না, এখন হাতে করতে গেলে পাটাপোতা দিয়ে তাকে কিন্তু অনেক কষ্ট করতে হতো। আমি ছিলাম বলে কিন্তু কাজটা খানিকটা সুবিধা হয়ে গিয়েছে। আবার আমিও কিন্তু অগণিত উপকার পাই আমার বাবার বাড়ির দ্বারা। চাটা বসিয়ে দিয়ে মোটামুটি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। ইদানিং আমি একটু দেরি করেই থালা বাসনগুলো ধুই। ঠান্ডার সমস্যাটা 2 দিন ধরে আবার প্রচণ্ড হারে বেড়েছে, যার কারণে সকালের যে পানিটা থাকে সেটা একটু বেশি ঠান্ডা লাগে। অন্যান্য সব কাজ করার পরে দেখা যায় মোটামুটি 10টার পরে আমি থালা বাসন ধুই। তো আজকেও ঠিক তেমনটাই করেছি। আমার রান্না বান্নাটা ম্যাক্সিমাম জিনিসই কিন্তু নির্ভর করে ইনফ্রারেডের ওপরে। আমি ইনফ্রারেডটাই চালাই। তার পাশাপাশি কিন্তু আমার একটা সিলিন্ডার গ্যাসের লাইনও রয়েছে। তো সেটাতেও কদাচিৎ কিংবা খুব প্রয়োজন হলে রান্না তখন করি। আমি সবসময় চেষ্টা করি ইনফ্রারেডটা দিয়েই মূলত ঘরের যাবতীয় কাজগুলো করবার। এতে করে হয় কি, সিলিন্ডার গ্যাসের যে পরিমাণ দাম, সেইখানে কিছুটা স্বস্তি মেলে। আমরা যারা মধ্যবিত্ত রয়েছি তাদের কিন্তু প্রতিটা পদে পদেই মোটামুটি বিচার বিবেচনা করে চলতে হয়, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। একটা ক্ষেত্রে প্রত্যাশিত বেশি যদি কোনো জিনিস করে ফেলি, অন্য সাইড দিয়ে কিন্তু সেটাকে কমিয়ে আনতে হয়। অ্যাডজাস্টমেন্ট এইটাকেই বলে। তো প্রতিনিয়তই আমাদের মোটামুটি টুকটাক অ্যাডজাস্ট করে চলতে হয়। তবে এটাতে আমার খুব বেশি আক্ষেপ নেই। আমি আমার জীবনে আসলে আক্ষেপ জিনিসটা খুব কমই দেখেছি থাকতে। আমার আক্ষেপ খুব কম হয়। আমার কাছে যখন যেই মুহূর্তে যেই জিনিসটাই ছিল কিংবা আছে, ইনশাল্লাহ থাকবে, সেটাতেই না আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তাই আমার একটা জিনিস নেই, অন্য কারো রয়েছে, কিংবা আমার জীবনযাপনটা হয়তো বা এই রকম আমার থেকে আরও উন্নত জীবনযাপন যারা করছে তাদের দেখে না আমার খুব একটা বেশি আক্ষেপ হয় না। কারণ আমি এটা শিখেছি, প্রতি মুহূর্তে সব ক্ষেত্রেই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে হয়। আর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক তার নিয়ামত বাড়িয়ে দেয়। আমি আমার চা নিয়ে বসেছি আর ভাতিজির জন্য নিয়েছি খেজুর। ভাতিজি খেজুর খেতে পছন্দ করে। খেজুর খেতে খেতে সে তার প্রিয় চ্যানেল আর্টিস্টিক রিফাত চ্যানেলটা দেখছিল। আর খেজুর কিন্তু ভাতিজি পছন্দ করে, কিন্তু সে এমনিতেই খাবে না, তার সামনে নিয়ে দিতে হবে এবং বলতে হবে, খাচ্ছ না কেন, তাড়াতাড়ি খাও, তাহলে সে খাবে। আমার সাথে কিন্তু এমনটাই করে প্রত্যেকটা খাবার জিনিস নিয়ে। ভাতিজিকে পাঠিয়ে দিয়েছি বাসায় জিরা ব্লেন্ড করে, আম্মু রান্নাবান্না করবেন, তার দেরি হয়ে যাবে। আর এদিকে ওকে পাঠিয়ে আমিও কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আমি সপ্তাহে একদিন চেষ্টা করি চাল ধোয়া ডাল ধোয়া পানিটা গাছে দিতে। প্রতিদিন এটা আবার দেই না। আমি দেখেছি প্রথমের দিকে যখন আমি জানতাম না, প্রায় প্রতিদিনই আমি চাল ধোয়া ডাল ধোয়া পানিটা দিতাম। যেহেতু রোদের প্রভাবটা নেই আর তেমন একটা উজ্জ্বল আলো আমার বারান্দাতে নেই, তাই খুব সহসাই হতো কি, চাল ধোয়া ডাল ধোয়া পানিটা দিলে গাছগুলোতে ফাঙ্গাস লেগে যেত এবং গাছগুলো না পচে যেত। তো আমি ফাইন্ড আউট করেছি যে বিষয়টা কেন হয়। তারপর থেকে যখন বুঝেছি তখন থেকে আমি চেষ্টা করি সপ্তাহে একদিন দিতে। ইনফ্রারেডের একটা নেগেটিভ দিক হচ্ছে, যে কোনো পাতিলি বসানোর আগে তার নিচের সাইডটা না পানি থাকা যায় না, মুছে দিতে হয়। এটা মাঝে মাঝে বিরক্ত লাগে। আদারওয়াইজ ইনফ্রারেডে রান্না করে কিন্তু আমি বেশ মজাই পাচ্ছি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো চাল ধোয়া পানিটা এখন প্রত্যেকটা গাছে গাছে দিয়ে দিচ্ছি। আমি এখন যেটা করি, সপ্তাহে 2 দিন করে আমি গাছে পানি দিই। কারণ যেহেতু খুব একটা বেশি রোদ নেই, প্লাস উজ্জ্বল আলোটাও কম, তাই পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই
আর এই পুদিনা গাছটা নিয়ে না আপসেট হয়ে যাচ্ছি, কখনো খুব ভালো দেখি সতেজ, আবার এখন যেমন একদম নেতিয়ে পড়েছে। আর এই পান গাছটা কি চিনতে পারছেন? নিশ্চয়ই এর আগেও দেখেছেন আমার ভিডিওতে। কথা ছিল এই পান গাছের একটা পান ছিঁড়ে আমি আমার হাজব্যান্ডকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে পান খেতে দিব। তো সেই কথাটা রাখিনি বলে হাজব্যান্ড প্রায়শই কিন্তু আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে বলে যে এই জীবনে আর কোনো দিন তোমার গাছের পান আর আমার খাওয়া হবে না। তো আমি মাঝে মাঝে বলি, তুমি কি তাই বলে আমার গাছগুলোর দিকে নজর দাও নাকি? আর গাছ মরে গেলেই কিন্তু আমি তার সাথে রাগ করি যে তুমি নিশ্চয়ই নজর দিয়েছো, যার কারণে আমার গাছগুলো মরে গিয়েছে, তা না হলে এত যত্ন করি কেন মরবে? আর তখন বেচারা বলে যে বিশ্বাস করো আমি নজর দেই নেই, আমি তোমার গাছের কথা চিন্তাও করি না। বারান্দা থেকে চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না তো করা দরকার, শুধু গাছপালা নিয়ে তো আর ব্যস্ত থাকলে হবে না, পেটের চিন্তাটাও করতে হবে। আর আজকে দুপুরে রান্না হবে কই মাছ দো পেঁয়াজের মতো করে করব। অনেক দিন কই মাছটা খাওয়া হয় না। একটা সময় ছিল যখন মাংসটা আমার খুব প্রিয় ছিল। আমার হাজব্যান্ড নিজেও কিন্তু মাংস আইটেমগুলো বেশি পছন্দ করেন, মুরগি হোক গরু হোক, সেটা বিভিন্ন রকমভাবে দিলে সে ভীষণ খেতে পছন্দ করে। কিন্তু বাসার মধ্যে একমাত্র আমিই হচ্ছি আলাদা, যে কিনা মাছ না খেলে না ভীষণ খারাপ লাগে। 2 দিন যদি আমি মাছ না খাই, 3 দিনের দিন না আমি ভাত খেতে পারি না, ভাত খাওয়া বন্ধ করে দেই। তখন আমার হাজব্যান্ড বলবে যে তুমি মাছ রান্না করো, ফ্রিজ থেকে নামাও, এরকম করলে তো অসুস্থ হয়ে পড়বে, তখন আরেক সমস্যা হয়ে যাবে। কিন্তু ওইদিকে কিন্তু বাসার সবাই মোটামুটি গোস্ত খেতে পছন্দ করে, সেটা হাজব্যান্ড হোক, ভাগ্নি হোক, কিংবা আমার ভাতিজিও নিজে কিন্তু গোস্তটা খুব পছন্দ করে। একমাত্র আমি হচ্ছি মাছপ্রেমী মানুষ আর কি। দুপুরের রান্নাবান্নাটা তো কমপ্লিট। কই মাছ দো পেঁয়াজি করেছি, আর ব্রোকলি দিয়ে ফুলকপি দিয়ে ভাজি করে নিয়েছি। এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। আমার ভাগ্নি আর ভাতিজি একই কোচিংয়ে পড়ে। তো এতদিন ধরে কোচিংয়ে পড়া অবস্থাতে তাদের কখনোই ক্লাস টাইমটা মিলেনি। আজকেই প্রথমবার যখন তাদের ক্লাসের সময়টা মিলেছে, এবং প্রথমবারের মতো দুইজন একসাথে কোচিংয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে ভাতিজি তো সুপার ডুপার এক্সাইটেড। ছোট মানুষ সব কিছুতেই না এক্সাইটমেন্ট খুঁজে পায়। এখন হচ্ছে সন্ধ্যা, বাজে প্রায় 7:30। আমার প্রচণ্ড ঘাড় ব্যথা করছিল, সাথে ঠান্ডার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, খুবই খারাপ লাগছিল। আর আমার যেহেতু লো প্রেশারের সমস্যা রয়েছে, রিস্ক না নিয়ে আমি চেষ্টা করি সব সময় নিজের যত্নটা একটু করবার। তো ডিমটা সিদ্ধ করে খেয়ে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা যেহেতু লাগছিল তাই আদা চাটা বানিয়ে নিয়েছি। এই অবস্থায় চাটা খেলে বেশ ভালো লাগবে। আর চাটা খেয়ে তারপর আমি মিষ্টি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। মিষ্টি আলু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো, তবে এটা রেগুলারলি কিন্তু আবার খাওয়া যাবে না, কিছু সাইড এফেক্টও রয়েছে। আগে একটা সময় ছিল যখন মাটির চুলায় মানুষ মিষ্টি আলুটা সিদ্ধ করে পোড়া পোড়া করে খেত, বেশ ভালো লাগতো। কিন্তু এখন তো আর সেই ব্যবস্থা নেই। তো আমি পোড়া পোড়া করার জন্য এই টেকনিকটা করি, সিদ্ধ করে তারপর আমি এরকম করে একটু পুড়িয়ে নিই। এতে হয় কি, পোড়া পোড়া একটা স্মেল আসে, আমার কাছে তো খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খেতে ভালোই লাগবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ।